ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। এরপরেই ওসমান হাদির বড় ভাই ওমর হাদিও দুইটি পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে। এরই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক সাহেবও একটি মন্তব্য করে বসলেন। এর ফলে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি নতুন মোড় নিতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলতে চাই। শুরুতে আসি কে কি বলেছেন। প্রথমে আসি মমতা বন্দ্যোপাধ্যায় তার বিস্ফোরক মন্তব্যে কি বলেছেন। তার বক্তব্য শুনে আমি যতটুকু বুঝেছি, মূল কথাটা এমন যে তিনি জানতেন ওসমান হাদির হত্যাকারী কে, কিন্তু প্রাইম মিনিস্টার তাকে ফোন দিয়েছিলেন, কিছু বিষয় তাকে নিষেধ করেছিলেন এবং বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে, তাই তিনি নামটি বলছেন না। জিস্ট কথাটা এমন। এরপরে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি তিনি তার ফেসবুক পোস্টে বললেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জামাত আমিরের একজন পিএস জড়িত সরাসরি। এছাড়াও তিনি তার আরেক ফেসবুক পোস্টে বলেছেন যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা এর সাথে জড়িত এবং বর্তমান যে বিএনপির সরকার রয়েছে সেই সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীরাও এর সাথে জড়িত ছিলেন। তো এখন কথা হলো, এই যে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এখন এসে এই বক্তব্য দিচ্ছেন, তিনি এর আগে এই বক্তব্যগুলো দিলেন না কেন? তার মানে তার তো আগেও জানা ছিল। আমরা তো দেখেছিলাম ডক্টর ইউনূসের সরকার যখন একাধিকবার বলেছিলেন যে তারা ওসমান হাদির হত্যার বিচার করবেন, কিন্তু আশ্বাস দিলেও বিচার করতে পারেননি। শেষের দিকে দেখলাম তড়িঘড়ি করে ওসমান হাদির বড় ভাই এই ওমর হাদিকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনের দ্বিতীয় সচিব পদে নিযুক্ত করে দিলেন। তো দ্বিতীয় সচিব পদে নিযুক্ত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি এই ওমর হাদি ছিলেন? ছিলেন না। ওমর হাদি কোনো ডিপ্লোম্যাটিক পারসন না, তিনি কূটনীতিক বুঝেন না, তিনি কোনো সিভিল সার্ভিসের ক্যাডারও ছিলেন না। তো এত বড় গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটা পোস্টে ওসমান হাদির ভাই ওমর হাদিকে বসালেন কি করে ডক্টর ইউনূস? কিন্তু বসিয়ে দিয়েছেন। তাহলে সেই সময় সবচেয়ে বেনিফিট কে হয়েছে? ওসমান হাদির বড় ভাই ওমর হাদি হয়েছিলেন। তো বেনিফিটের কারণেই তিনি তখন মুখ খোলেননি, নাকি ভয় শঙ্কা, তার জীবনের উপরেও ঝুঁকি ছিল, কোনটা? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে তাকে এই বক্তব্য দিতে হলো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়া তখন আমরা দেখেছিলাম যে এই ওসমান হাদির বড় ভাই ওমর হাদি এবং ওসমান হাদির ওয়াইফের মধ্যেও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। একজন আর একজনকে লক্ষ্য করে বক্তব্য রেখেছিলেন, একজন আর একজনকে এই ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন। তো এরপরে যখন এই ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে এই বিশাল সম্মানের জায়গায় বসিয়ে দিলেন, ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিলেন, তারপরে ওমর হাদি চুপ হয়ে গেলেন। আর এখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পরপরই তিনি মুখ খুললেন। এরই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের ফারুক সাহেব বললেন যে এই ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে তার বড় ভাই ওমর হাদিও জড়িত রয়েছে বা জড়িত থাকতে পারে। তার মানে এখন কিন্তু এই বিষয়ে আরো জটিল হলো বিষয়টা। আর এই যে এখন বিএনপি সরকার ক্ষমতায়, ডক্টর ইউনূসের সরকার তো পারল না বিচার করতে। তো বিএনপি সরকার ক্ষমতায় এসে দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু এই বিচারের অগ্রগতিও কিন্তু আমরা খুব বেশি দেখিনি। আর ওই যে ওসমান হাদির বড় ভাই ওমর হাদির ফেসবুক পোস্ট, সেখানে কিন্তু তারেক রহমানকে কিছু সিগন্যালও দেওয়া হয়েছে।
তিনি বলেছেন যে এই বিচার ব্যবস্থা যদি বিএনপি সরকার বিচার না করতে পারে, তাহলে তারেক রহমানের জীবনের উপরেও ঝুঁকি রয়েছে। তার বাবার মতো মানে জিয়াউর রহমানের মতো তাকেও সরিয়ে দেয়া হতে পারে। কারা সরিয়ে দিতে পারে? যারা ওসমান হাদিকে সরিয়ে দিয়েছে। এছাড়াও তিনি বলছেন যে ওসমান হাদির বিচারের বিষয়টি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য একটা রেড লাইন। আচ্ছা, এখন আমার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা হলো তখন তো আমরা দেখেছিলাম যে গণহারে ওসমান হাদির হত্যার দায়টা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনার উপরে চাপানো হয়েছিল। কিন্তু এখন তো ওমর হাদির বক্তব্যের মধ্যে কোথাওই আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে যুক্ত করা হচ্ছে না। কেন? তাহলে সেই সময়ে শেখ হাসিনাই পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে এই চক্রান্ত করছে, লোক ভাড়া করছে, সবকিছু তারাই করছে। এই যে আওয়াজটা তোলা হয়েছিল, স্লোগান দেয়া হচ্ছিল, তখন জানি কারা এই স্লোগানগুলো দিয়েছিল? জামাত, শিবির, ইনকলাব মঞ্চ, মানে তাদেরই ABC XYZ টিম নামে বেনামে যা আছে তারাই তো। তো এখন যে জামাতের সাবেক PS এর দিকেই আঙ্গুল তোলা হচ্ছে, এখন ইনকলাব মঞ্চ কোথায়? এখন ইনকলাব মঞ্চ কোনো কথা বলছে না কেন? এখন জামাত শিবির কোথায়? PS কে ধরে না কেন? PS কে সামনে নিয়ে আসছে না কেন? চুপ হয়ে গেল কেন? আর তখন আরেকটা দেখেছিলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগের পাশাপাশি মির্জা আব্বাসকে দায়ী করা হচ্ছিল। আর মির্জা আব্বাসকে তখন কে দায়ী করেছিল? ফ্রন্টে কারা ছিল? সাদিক কাইম, ঝুমা, মনে আছে না? ঢাকা মেডিকেলে আহ, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেলে কিন্তু প্রথম মির্জা আব্বাস সাহেবই গিয়েছিলেন। তাকে সেখানে অপমানিত করা হয়েছিল চরম পর্যায়ের এই ঝুমা এবং সাদিক কাইমরা মিলে। তো তারা এখন কোথায়? তারা এখন জামাত আমিরের PS কে খুঁজে বের করে না কেন? এর বিরুদ্ধে বক্তব্য রাখে না কেন? ডক্টর ইউনূসের উপদেষ্টাদের বিরুদ্ধে বক্তব্য রাখে না কেন? এখন চুপ হয়ে গেছে কেন? কারণ নিজেদের প্রতি আঙ্গুল তোলা হচ্ছে, নিজেদের যত কূটকৌশল ছিল ফাঁস হয়ে যাচ্ছে, তাই উল্টো দৌড়ের মধ্যে আছে এমন কিছু। যাই হোক, কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো এই ওমর হাদি তিনি তো সবচেয়ে বেনিফিশিয়ারি। তিনি ভাইয়ের হত্যার বিনিময়ে উচ্চ মর্যাদা সম্পন্ন চাকরি নিয়ে চুপ হয়ে গেছিলেন। এখন তিনি মুখ খুলছেন। পাশাপাশি তিনি বিএনপির সরকারকেও সিগন্যাল দিচ্ছেন বিভিন্নভাবে, সতর্ক করছেন। তো বিএনপির সরকার কি এই সিগন্যাল আমলে নিবে? এই সিগন্যাল যদি আমলে নাও নেয়, বিএনপির সরকারের উপরে তো এমনিতেই এই দায়িত্ব বর্তায়। কারণ সাগররুনি হত্যাকাণ্ডের মতো শত শতবার তারিখ পিছাবে এবং একটা অনিশ্চয়তার মধ্যে এই বিচার ব্যবস্থা পড়ে যাবে। যদি সেটাই হয়, সেই গতিতেই যায়, তাহলে এর দায়িত্ব বিএনপি সরকারকে নিতে হবে যে তারা আর বিচার করতে পারেনি। তো এখন দেখার বিষয় যে বিএনপির সরকার শক্ত হাতে এই বিচারের উদ্যোগ নেবে কিনা, বিচার করতে পারবে কিনা। তাছাড়া ওই যে সেই সময় ফয়সাল করিম, কি যেন নাম ছিল খুনি, এবং তার তখন যাকে খুনি হিসেবে সামনে নিয়ে আসা হয়েছিল, তাকে এবং তার একজন সহকারী যে গ্রেপ্তার করা হয়েছিল ভারতে, তো তাকে কি, তাদের দুজনকে কি দেশে আনা হয়েছে? তাও তো জানি না, কিছু অগ্রগতি নেই। তো এই সরকারের প্রতি যেটা কামনা করব, এই সরকারের প্রতি যে আকাঙ্ক্ষাটা রাখবো, সেটা হলো যে তাদের দুজনকে দেশে আনা হোক। এই ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকেও জিজ্ঞাসাবাদে নিয়ে আসা হোক। গণ অধিকার পরিষদের ফারুক সাহেবের কাছে কি কি তথ্য রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদে আনা হোক। এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সামনে কি হয় এই ঘটনা প্রসঙ্গে সেটি পরবর্তীতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।